মহেশ, আমাকে মাফ করে দাও, এসব আমার ভুলের জন্যই হয়েছে। চেদিবের কোলে এখনও মহেশের মৃত শরীরটি পড়ে আছে, আর সে মহেশকে ধরে ফুপিয়ে ফুপিয়ে অনবরত কান্না করে যাচ্ছে, ক্ষমা চাইছে। সূর্য ওঠার আগেই চেদিব মহেশের লাশটি নিয়ে মহলের ভিতরে চলে যায়। সে মহলের লাশটি সোফায় রাখে। তখন সোনা তার বুকের উপর উঠে তার ক্ষত স্থান চাটতে থাকে আর বিষণ্ণ কণ্ঠে চিৎকার করতে শুরু করে। মহেশের এই অবস্থা দেখে চেদিবের রাগ 7 আসমানের উপর পৌঁছে যায়। সে তার মুঠো শক্ত করে নেয়, আর রাত হতেই সে নকশালীদের আড্ডায় এমনভাবে আক্রমণ করে যে এক এক করে সব নকশালীদের প্রাণ বেরিয়ে যায়। কিছুক্ষণ পরে সে এক নকশালীর শরীর থেকে তার হাত আলাদা করে তাকে জিজ্ঞাসা করে, আমাকে বলো, কোথায় গেলে ওই শিকারীকে পাওয়া যাবে যার কাছে আমার মহেশের আত্মা আছে? নকশালী, যার হাত কিছুক্ষণ আগেই তার শরীর থেকে আলাদা হয়ে গিয়েছে, সে কিছু না বলে অনবরত চিৎকার করে যাচ্ছিল, আর চিৎকার করতে করতে কেবল একটি কথাই বলছিল, আমি কিছু জানি না, আমাকে ছেড়ে দাও। এত চেষ্টার পরেও যখন চেদিব তার প্রশ্নের উত্তর পায় না, তখন সে নকশালীর ঘাড় কেটে তার পুরো শরীরের রক্ত চুষে নেয়, আর রাগে কটমট করতে করতে তাদের ক্যাম্পটাকে পুরোপুরি ধ্বংস করে ফেলে। চেদিবের রাগ পুরোপুরি শান্ত হওয়ার আগেই হঠাৎ করে একটি অলৌকিক দুয়ার খোলে, আর তার ভেতর থেকে এমন একজন ব্যক্তি বেরিয়ে আসে যার কাছে চেদিবের সকল প্রশ্নের উত্তর আছে। রেশমা, তুই এসব করলেই কি মহেশ ফিরে আসবে? বাবা, আপনি আমাকে এখানে একটি উদ্দেশ্যে পাঠিয়েছিলেন, কিন্তু আফসোস আমি ব্যর্থ হয়েছি। তুমি এখানে মিলনের বন্ধুকে মারতে এসেছিলে, আর সেও মরে গিয়েছে, তাহলে তুমি কি করে ব্যর্থ হলে? আমি মহেশকে বাঁচাতে পারিনি বাবা। শিকারীর হাত থেকে আমাকে বাঁচাতে গিয়ে সে নিজেই মারা গেল। মায়াবী জীব আবার মৃত্যু ভয় পায় নাকি? আর এখনো মহেশের আত্মাকে মুক্ত করার একটি শেষ উপায় রয়েছে তো। সত্যি বাবা? বাবা, আপনি তো মহাকালীর ভক্ত, আপনি তো সবই জানেন। আপনি আমাকে শিকারীর ঠিকানা আর এমন একটি শাস্ত্র দিয়ে দিন। এই যুদ্ধে শক্তির পাশাপাশি ছলনা প্রয়োগ করতে হবে, কারণ যেই শক্তির সাথে তুমি লড়াই করতে চলেছ সে একজন মায়াবী শিকারী। শেষ রাতের শেষ পাহাড়ের পাহাড়েও আছে। একদিকে যখন অঘরী চেদিবকে প্রস্তুত করছিল, তখন অন্যদিকে, তাহলেই আমি এই পৃথিবীতে রাজ করতে পারবো। সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে ভয়ঙ্কর শিকারী শঙ্কর। শঙ্কর বোতলগুলো উঠিয়ে খুব নিরাপদ বোতলগুলো তার আলমারিতে রাখল। শিকারী শঙ্কর তার পরবর্তী পদক্ষেপ ব্যাপারে কিছু ভাবার আগেই সে বনের ভিতরের দিক থেকে একটি মেয়ের চিৎকারের আওয়াজ শুনতে পায়। সে তার ছুরি ওঠায় আর জঙ্গলের দিকে হাঁটা দেয়। জঙ্গলের কিছুটা ভিতরে যাওয়ার পরে সে একটি মেয়েকে দেখতে পায়। জঙ্গলের পাথর আর শক্ত মাটিতে খালি পায়ে হাঁটার কারণে যার পায়ের পাতা ক্ষতবিক্ষত হয়ে পড়েছে, আর এই মেয়ে আর কেউ নয়, রেশমা। শঙ্কর ওই মেয়েটাকে থামিয়ে বলে, কে তুমি, আর তোমার এই অবস্থা কে করেছে? ও ও ও আমাকে মেরে ফেলবে, বাঁচাও। একথা বলে মেয়েটি শঙ্করের বাহুতে অজ্ঞান হয়ে পড়ে। শঙ্কর কিছুই বুঝতে পারে না, তবু সে মেয়েটিকে উঠিয়ে তার কুঁড়ে ঘরে নিয়ে যায়। তারপর তার পায়ের কাটা আর নুড়ি পাথর বের করে, সেখানে মলম পাটি লাগিয়ে দেয়। কিছুক্ষণ পর যখন মেয়েটির জ্ঞান ফিরে আসে, তখন শঙ্কর তাকে পানি দিয়ে বলে, তুমি বেহুশ হওয়ার আগে কি যেন বিড়বিড় করছিলে? বলছিলে কেউ একজন তোমাকে মেরে ফেলবে। আমি ভেড়া চালাতে গিয়েছিলাম, হঠাৎ করে একটি মহিলা ভ্যাম্পায়ার আমার উপর আক্রমণ করে বসে। তার শরীরের উচ্চতা অন্যান্য সাধারণ মহিলার থেকে একদম আলাদা, আর অনেক লম্বা ছিল। তার নখগুলো অনেক লম্বা ছিল, আর চোখগুলো একদম রক্তাক্ত লাল। যাক, তাহলে নিজের সঙ্গীর গন্ধ শুকতে শুকতে পিশাচিনিও এখানে এসে পড়েছে। শোনো, তুমি এখানেই অপেক্ষা করো, আর যতক্ষণ না আমি ফিরে আসি এবং এসে দরজায় 3 বার নক করছি, ততক্ষণ পর্যন্ত দরজা খুলবে না।
শিকারী বাইরে বেরিয়ে যেতেই রেশমা ওই ঘরের তল্লাশি করতে শুরু করে। অবশেষে সে একটি আলমারির ভিতরে 2টি বোতল দেখতে পায়। সেই বোতল দুটো চিনতে রেশমার খুব একটা সময় লাগে না। অতঃপর সে ওই 2টি বোতলই ভেঙে ফেলে। প্রথম বোতল থেকে আহত মহেশের আত্মা বেরিয়ে আসে। মহেশ, তুমি ঠিক আছো তো? যদি নিজেকে বাঁচাতে চাও তাহলে এক্ষুনি এখান থেকে পালিয়ে যাও। ওকেই শেষ করতে এসেছি আমি। ওকে সেই অস্ত্র দিয়েই শেষ করতে হবে, আর সেই অস্ত্র শৈল পর্বতের শয়তানের মন্দিরে আছে, যেখানে ও অমাবস্যার রাতে আমাদের বলি দিতে যাচ্ছিল। রেশমা, ও ঠিকই বলেছে, পালিয়ে যাওয়াই উত্তম। ওই শিকারীকে পরাস্ত করা অসম্ভব। অঘরী বাবার আশীর্বাদ আর দেখানো পথে চললে এবার আমাদের পথ আরো সহজ হয়ে উঠবে। মহেশ, এটা আমাদের লড়াই, আর ওকে হারানোর জন্য যদি ছলনার আশ্রয় নিতে হয় তাই নিব। এদিকে যখন ষড়যন্ত্র চলছিল, তখন অন্যদিকে শিকারী শঙ্কর জঙ্গলের সবচেয়ে উঁচু গুলমহলের গাছে উঠে বসে নজর রাখছিল জঙ্গলের। শঙ্করের অপেক্ষা প্রহরে ঘণ্টাখানেক সময় অতিবাহিত হয়ে যায়, কিন্তু শঙ্কর তার জায়গা থেকে এক চুলও সরে না। হঠাৎ করেই জঙ্গলে কিছু একটা ঘটে, কিছু ভাঙ্গার আওয়াজ। শঙ্করের আকর্ষণ নিজেকে সেই শব্দের দিকে টেনে নেয়, আর শঙ্কর তৎক্ষণাৎ গাছ থেকে লাফ মেরে নিচে নেমে আসে। শঙ্কর দেখে রেশমা দৌড়ে জঙ্গলের শয়তানি মন্দিরের দিকে ছুটে যাচ্ছে। শঙ্কর বুঝতেই পারছিল না যে এত আহত থাকা সত্ত্বেও সে মেয়েটি কিভাবে এত দ্রুত গতিতে দৌড়াচ্ছে। এসব ভেবে সে রেশমার পিছু নেয়। রেশমা বেপরোয়া হয়ে দৌড়ে পুকুরে ঝাঁপ মারে, আর আস্তে আস্তে পুকুরের ভিতরে ডুবে যেতে থাকে। শঙ্কর এটা ভেবে কুল পাচ্ছিল না যে কেউ একজন এত আহত হওয়া সত্ত্বেও কেন এভাবে দৌড়ে এসে পুকুরে ঝাঁপ দিচ্ছিল। কোনো কিছু না ভেবেই শঙ্কর নিজেও ওই পুকুরে ঝাঁপ দেয় আর তাকে বাঁচানোর চেষ্টা করে। কিছুক্ষণের জন্য পানি একদম শান্ত হয়ে পড়ে। এরপর যখন পানির ভেতর থেকে বুলবুলি বেরিয়ে আসে, তখন শঙ্কর পুকুরের তলদেশ থেকে এমনভাবে চিৎকার করে ওঠে যেন কেউ একজন খুব জোরে তাকে লাথি বা ঘুষি মারছে। শঙ্কর তার পেট ধরে ছটফট করছিল। ঠিক তখনই পানির ভেতর থেকে চেদীপ তার আসল রূপে বাইরে বেরিয়ে আসে। চেদীপকে এভাবে বাইরে বেরিয়ে আসতে দেখে শঙ্করের হুঁশ উড়ে যায়, কারণ চেদীপের হাতে সেই চাকু ছিল যেটা মহেশকে ক্ষতবিক্ষত করে দিয়েছিল। তোর বুদ্ধিমত্তার প্রশংসা করতেই হবে পিশাচিনী। তুই আমাকে তোর মায়াজালে আটকে ফেলেছিস, কিন্তু আফসোস, এটাই তোর শেষ চাল। শুধু কি কথাতেই শক্তি আছে, নাকি তোর বাহুতে কিছু শক্তি অবশিষ্ট আছে? এই কথাটা শুনে শঙ্কর রেগে আগুন হয়ে ওঠে, যেন সে তার পুরুষত্বকে আঘাত করেছে। শিকারী শঙ্কর চেদীপের উপর আক্রমণ করতে ছুটে যায়। প্রস্তুত হয়ে দাঁড়িয়ে থাকা চেদীপ শেষ মুহূর্তে নিচু হয়ে শিকারীর হাঁটুতে ছুরি দিয়ে আঘাত করে আর তাকে সেখানেই থামিয়ে দেয়। শিকারী কোনো রকমে উঠে দাঁড়ায়, আর সে একটি মন্ত্র পাঠ করে, আর তার হাতে একটি অগ্নিগোলা তৈরি করে সেটা চেদীপের দিকে ছুঁড়ে মারে। চেদীপও তার 2 হাত দিয়ে ত্রিকোণ বানায়, আর তার জাদু শক্তির মাধ্যমে সেই আগুনের গোলাটাকে গায়েব করে দেয়। নিজের চাল ব্যর্থ হতে দেখে শঙ্কর আরও একবার মন্ত্র পাঠ করতে শুরু করে, আর সেখান থেকে গায়েব হয়ে যায়। চেদীপ আশেপাশের সব জায়গা ভালোভাবে দেখতে থাকে, কিন্তু দূর দূরান্তেও শঙ্করকে দেখতে পায় না। সে তার পিছনে একজনের হালকা আওয়াজ শুনতে পায়, কিন্তু সে পিছনে ঘোরার আগেই একটি জোরদার লাথির আঘাতে সে উপুর হয়ে মাটিতে পড়ে যায়। কি হলো নরপিশাচিনী, আমার বাহুর শক্তি দেখে নিয়েছিস, নাকি আমার প্রদর্শনীতে কমতি আছে? চেদীপের কথা শুনে জোরে জোরে হাসতে শুরু করে, আর কিছুক্ষণের মধ্যেই সে এক বাঘিনীর রূপ ধারণ করে আর মুখে ছুরি নিয়ে সোজা শয়তানি মন্দিরের দিকে দৌড়ে যায়। শঙ্করও তাকে এভাবে দৌড়াতে যেতে দেখে, কিন্তু মন্দিরের চৌকাঠে সে তাকে ধরার আগেই হঠাৎ করেই মহেশ শঙ্করের সামনে প্রকট হয়ে ওঠে আর তার উপর ঘুষি লাথির বর্ষণ করতে শুরু করে। শঙ্কর ভয়ে থরথর করে কাঁপতে শুরু করে, ভাবতে থাকে কিভাবে বোতলবন্দি থাকা একটি ভ্যাম্পায়ারের রুহু আবার তার শরীরে ফিরে গেল। অঘরী চেদীপকে যে মহেশের আত্মাই হবে তাই দেহের শেষ আশ্রয়স্থল। তাই চেদীপ মহেশের শরীরটাকে পুরে ঘর থেকে কিছুটা দূরে লুকিয়ে রেখেছিল, আর তার রুহকে মুক্ত করে তাকে ঝুলিয়ে বলছিল, কাগজে একটি মন্ত্র লেখা আছে, তুমি আমার শরীরের কাছে পৌঁছানো মাত্রই এই মন্ত্রটি পরপর 2 বার পড়বে, তখন শয়তানি মন্দিরের কাছে গিয়ে আমার জন্য অপেক্ষা করবে। কি হলো শিকারী ভাইয়া, ভয়ের চোটে ঘামের সাথে সাথে আরো কিছু বেরিয়ে গেল নাকি? তুই
তুই কিভাবে বেঁচে ফিরলি? আমি তো তোকে বোতলে। অসম্ভব, অসম্ভব। বিশ্বাস হয়েছে নাকি আরো প্রমাণ দেব? ওই রাতে শিকারী শঙ্কর প্রথমবারের মতো ভয় অনুভব করেছিল। শিকারী মহেশকে ধাক্কা মেরে মন্দিরের ভেতরে ঢুকে পড়ে আর নিজের ঘাড়ে হাত দিয়ে ছটফট করতে করতে শয়তানের মন্দিরের দিকে এগিয়ে যেতে থাকে। কিন্তু সে ওই মূর্তির কাছে পৌঁছানোর আগেই চেদীপ মাঝখান থেকে মূর্তিটাকে ভেঙে ফেলে। তারপর তার দিকে এগিয়ে যায় আর প্রতিটি বাড়ন্ত কদমের সাথে সাথে তার রুক্ষ রূপ বদলে যেতে থাকে। কখনো সে রেশমা হয়ে উঠছিল তো কখনো ভয়ঙ্কর চেদীপ। শিকারী শঙ্কর ভয়ের নাম হয়তো এর আগে অনেকবার শুনেছে, কিন্তু এই প্রথম মনে হয় সে ভয় অনুভব করেছিল। আর আজ তার জীবগুলো কেবলই নিজের প্রাণ ভিক্ষা চাইছিল। আমি সারা জীবন তোমার গোলাম হয়ে থাকবো, ব্যাস এবারের মতো আমার প্রাণ ভিক্ষা দাও। একজন নিরস্ত্র ব্যক্তির উপর তুমি হামলা করতে পারো না, তাই না? কিন্তু আজ রেশমা কি আর থামবে? শিকারী শঙ্কর কাঁপা কাঁপা পায়ে পিছনে সরে যাচ্ছিল। পিছন থেকে মহেশ শিকারী শঙ্করকে নিজের বাহুতে চেপে ধরে। শিকারী হাত পা ছুটতে থাকে, কিন্তু যখন মৃত্যু কাছে চলে আসে তখন ঈশ্বরও তার ভক্তকে করুণা করে না। আর এরা তো কেবল ভ্যাম্পায়ার আর চেদীপের একটি জুটি ছিল। এবার থেকে আমি আর কখনো কোনো মায়াবী জীবের শিকার করব না। আমাকে যেতে দাও বোন, আমাকে যেতে দাও। আমি মনের বন্ধন থেকে মুক্ত করে দেয়। এদিক দিয়ে শিকারী শঙ্করের সমাপ্তি ঘটে। অন্যদিকে মন্দিরের প্রাচীর ভেদ করে সূর্যের উষ্ণ আলো মন্দিরের ভেতরে প্রবেশ করে মহেশের শরীরের উপর পড়ে। এতে মহেশের পুরো শরীর জ্বলতে শুরু করে। মহেশ এটাকেই নিজের জীবনের সমাপ্তি ভেবে চেদীপের হাত ধরে বলে, রেশমা, আমাদের সঙ্গ এই পর্যন্তই ছিল, কিন্তু আফসোস একটাই, এই কথাটা আমি তোমাকে আগে কখনো বলতে পারিনি। আই লাভ ইউ রেশমা। মহেশ তার শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগেই চেদীপ তার হাতের আঙ্গুল কেটে তার হাতের রক্ত মহেশের মুখে দিয়ে দেয়, যার ফলে কিছুক্ষণের মধ্যেই মহেশ ভ্যাম্পায়ার থেকে মানুষ হয়ে ওঠে। এটা তোমার শেষ সময় নয় মহেশ। আমার রক্তে আত্মা পরিবর্তনের শক্তি আছে। বাবা বলেছিল এটা তোমার দিনের জন্য উপকারী ভূমিকা পালন করবে, আর রাত হতেই তুমি আবার তোমার ভ্যাম্পায়ার রূপে ফিরে আসবে। তুমি সাথে থাকলে আমি এরকম 100টা ট্রানজিশনেও রাজি। মানে আমি তোমাকে অনেক ভালোবাসি। এটা শুনে চেদীপ খিলখিলিয়ে হেসে ওঠে আর আস্তে আস্তে রেশমা রূপে ফিরে যায়। রেশমা আর মহেশের চোখে একে অপরের প্রতি ভালোবাসা ফুটে ওঠে, আর পরক্ষণেই তারা একে অপরের পরম ভালোবাসায় কিস করে নেয়। আর এর সাথে চেদীপ আর ভ্যাম্পায়ারের অধ্যায়ের সমাপ্তি ঘটে। কিন্তু এটা কি সত্যি এই অধ্যায়ের সমাপ্তি ছিল? কারণ প্রায়ই একটি গল্পের সমাপ্তি অপর একটি গল্পের সূচনা হয়ে ওঠে, আর এই সূচনা তার সাথে কি রচনা নিয়ে আসবে তা তো সময়ই বলে দেবে। ভয়ে ভরা এমন গল্প দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন ডুডু টিভি হরর বাংলা। আর যদি আপনি চান আপনার ভয়ানক কাহিনীও মানুষ জানুক, তাহলে এক্ষুনি ডুডু টিভিতে ইমেল করুন। হয়তো পরবর্তী রূপ কাঁপিয়ে দেওয়ার মতো কাহিনী আপনারটাই হবে।